প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলা ইউকের বিশেষ আয়োজন, আমাদের স্পেশাল মুক্ত সংলাপে। আজকের এই অনুষ্ঠানটি আমরা গতানুগতিক রাজনীতির বাইরে এসে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে 4 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের কাছে যাবার আগে আপনাদেরকে বলছি যে আপনারা যারা এটিএন বাংলার নিয়মিত দর্শক, ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন যে আজকে 8টার সময়, যেটিকে আমরা বলছি ওয়ার্ল্ড প্রিমিয়ার, একটি ডকুমেন্টারি, এবং সেই ডকুমেন্টারির নাম হচ্ছে বাংলাদেশ বার্থ অফ এ ফ্ল্যাগ, অর্থাৎ বাংলাদেশের যে অভ্যুদয় এবং রক্তাক্ত যে অভ্যুদয়, সেটি নিয়ে একটি দুর্লভ ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে এটিএন বাংলার পর্দায়। এবং এটি নির্মাণের পরে আনুষ্ঠানিকভাবে পাবলিকলি এটি প্রথম প্রচার, যে কারণে এটিকে আমরা ওয়ার্ল্ড প্রিমিয়ার বলছি। এবং যেহেতু ইউরোপের প্রায় সবগুলো দেশের যারা বাঙালি আছেন তারা এটি উপভোগ করেছেন, আমরা সেটি নিয়ে একটু কথা বলতে চাই। এবং আমরা কিছুটা বলা যেতে পারে যে এক ধরনের রেকগনিশন প্রয়োজন, যে কাজটি যিনি করেছেন, যার হাত ধরে আমরা এই দুষ্প্রাপ্য প্রামাণ্যচিত্রটি পেয়েছি, তাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি আমাদের সঙ্গে 3 জন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। চলুন আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হই এবং তারপরে এই প্রামাণ্যচিত্রটি নিয়ে আমরা কথা বলবো। আমার হাতের বাঁয়ে আছেন জনাব কাজী এনায়েতুল্লাহ, যিনি ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এবং আপনারা জানেন যে আয়েবা একটি সংগঠন যেটির সাধারণ সম্পাদক বা মহাসচিবের দায়িত্ব তিনি পালন করছেন। তার চেয়ে বড় পরিচয় যে ফিল্মটি নিয়ে, যে ডকুমেন্টারিটি নিয়ে আমরা আজকে কথা বলবো, সেটির নির্মাতা, প্রযোজক, বলা যায় যে সব কিছু তিনি। আপনাকে অভিনন্দন প্রথমেই এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তার ঠিক পাশেই আছেন জনাব আমিনুল হক বাদশা, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারি ছিলেন। কিন্তু তার চেয়ে বড় পরিচয় যেটি অন্তত আমার কাছে, সেটি হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা। এবং মুক্তিযোদ্ধা আমিনুল হক বাদশা একাধারে একজন সাংবাদিক, লেখক এবং রাজনৈতিক ভাষ্যকার। জনাব বাদশা, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমার হাতের নিকটতম ডানে আছেন জনাব তোজাম্মেল হক টনি হক। বাংলাদেশে কমিউনিটির সঙ্গে যারা কমিউনিটির খোঁজ খবর রাখেন তারা সবাই জানেন, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সংগঠক এবং সাবেক রাষ্ট্রদূত। আমাদের কমিউনিটির বিভিন্ন সংকটে এবং বিভিন্ন ফোরামে আমরা যাকে খুব সক্রিয়ভাবে পাই আমাদের কাছে। জনাব টনি হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তার ঠিক পাশেই আছেন জনাব আহবাব হোসেন চৌধুরী। মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং আজও তিনি মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধা সংসদ যেটি, সেটির যুক্তরাজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি জনাব চৌধুরী আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই জনাব কাজী এনায়েতুল্লাহ আপনার কাছে আসতে চাই। এক কথায় বলা যায় যে অনেক বড় একটি কাজ, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা অনেকেই কথা বলি, আবেগ লালন করি, কিন্তু যদি মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখতে হয় বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, বোধ করি এরকম কিছু একটা করা প্রয়োজন। এটি আমার এক ধরনের উপলব্ধি। আপনি প্রথমেই যদি আমাদেরকে বলেন যে এরকম একটি দুঃসাহসিক কাজে কেন আপনি অনুপ্রাণিত হলেন? আমি প্রথমেই এই ছবির পরিচালক জনাব প্রকাশ রায়কে ধন্যবাদ জানাই ওনার সক্রিয় একটা বিশেষ ভূমিকার জন্য। উনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই ছবির জন্য এবং আমি ওনার সঙ্গে ছিলাম। এবং আমরা সবাই দুজনে মিলেই, আরও অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে মিলে আমরা একটাই ভাবনা ভেবেছিলাম যে আমাদের যেই মুক্তিযুদ্ধ অনেক বছর আগে, প্রায় 42-43 বছর আগে সংগঠিত হয়েছিল, সেটার একটা ধারাবাহিকতা আমাদের মধ্যে কতটুকু আছে সেটা আমরা উপলব্ধি করি প্রতি পদক্ষেপে, প্রতি পদে পদে, অনেক সময় যে দেশের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তো আমাদের ধারণা যে আমাদের সেই মুক্তিযুদ্ধের যে একটা ইতিহাস বিদেশেও আছে, বিদেশেরও একদিন আমাদের দেশের ব্যাপার ভেবেছিলেন, আমাদের দেশের মুক্তি সংগ্রামকে সমর্থন দিয়েছিলেন, তারা কিভাবে সংগঠিত হয়েছিলেন এবং সেগুলো করার পিছনে কাদের দায়িত্ব ছিল। সেই সাংবাদিকরা যারা আমাদের মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে আমাদের দেশে গিয়ে আমাদের দেশের সেই সংবাদ ইউরোপে বা এইসব অক্সিডেন্টাল দেশগুলোতে যারা আমাদের সাপোর্টে কাজ করেছিলেন, আমাদের দেশের প্রকৃত চিত্র এদেশে তুলে ধরেছিলেন, সেই সাংবাদিকদের স্মরণে এবং তাদের দায়িত্বের কথা মনে রেখে আমরা চেষ্টা করেছি যে এই ছবির মাধ্যমে যেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষ যারা আমাদের সেই মুক্তিযুদ্ধে বিশ্বাসী, আজকে যারা যোদ্ধাদের জন্য গর্বিত, তারাও যেন দেখেন তাদের সঙ্গে, তাদের সেই যুদ্ধে বিদেশিরও আমাদের সঙ্গে ছিলেন। এই যে প্রামাণ্যচিত্রটির কথা আমরা বলছি, শুরুতেই আপনি কিছুটা ব্যাখ্যা করেছেন, যিনি নির্মাণ করেছেন তার সম্পর্কে বলেছেন, কিন্তু আমাদের দর্শকদের জন্য তারপর যদি একটু বলেন যে এই যে খুঁজে পাওয়া এই যে দুষ্প্রাপ্য ফুটেজগুলো আমরা দেখলাম এবং খুব ক্লিয়ার, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের এত ক্লিয়ার ফুটেজ কিন্তু খুব কম ডকুমেন্টারিতেই পেয়েছি। এটি খুঁজে পেতে গিয়ে তো নিশ্চয়ই আপনাকে খুব
বলা যায় যে এক ধরনের চ্যালেঞ্জিং একটা অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে, সেটি সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। অ্যাকচুয়ালি আমি মনে করি ইউরোপের অনেক দেশ থেকে ওই সময় বিভিন্ন দেশের টেলিভিশন বা রেডিও কর্মী আমাদের দেশে গিয়েছিলেন। সেই সূত্রে যে সাংবাদিক আমরা পেয়েছি, আরও সাংবাদিক ছিলেন যারা আজকে নেই, একজন জীবিত ছিলেন, তাকে আমরা যখন পেয়েছি তখন ফ্রেঞ্চ ফিল্ম আর্কাইভে যে ডকুমেন্টারি ছিল তাদের, সেটা নিয়ে তার সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা আবিষ্কার করলাম এই সাংবাদিককে আমরা সবাই চিনতাম, কিন্তু আমরা জানতাম না উনি বাংলাদেশে 71-এ গিয়েছিলেন। তো ওনার সেই চমৎকার সহযোগিতা এবং প্রকাশ রায়ের অত্যন্ত পরিশ্রমী কার্যক্রম এবং আমরা সবাই মিলে সব দিক থেকেই যথেষ্ট সহযোগিতার মাধ্যমে আমাদের দেশের এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ইউরোপে, যেটা আমাদের পরবর্তী পর্যায়ে যেটা একটা জেনারেশন আসবে তাদের জন্য সংরক্ষিত করার জন্য আমাদের এই উদ্যোগ। অ্যাকচুয়ালি আমি পরে হয়তো আসবো যে এটা ছিল একটা ফ্রেঞ্চ ইনিশিয়েটিভ। আমার ধারণা ইউরোপের অন্যান্য অনেক দেশে এই ধরনের আরও বেশ কিছু ডকুমেন্টারি থাকতে পারে, যেগুলো নিয়ে এখন আমরা কাজ করছি। জি, আমরা বিস্তারিত আলোচনায় পরে আসবো। আমি যেন টনি হক আপনার কাছে একটু আসতে চাই, তিনজনের কাছে আসতে চাই, আপনাকে দিয়ে শুরু। সেটি হচ্ছে যে আপনি আমাদের সঙ্গে বসে ডকুমেন্টারিটি দেখেছেন, আপনি যদি ব্রিফলি বলেন যে দেখার পরে আপনার রিয়াকশনটা কি মনে হচ্ছে। তার উত্তর দেওয়ার আগে আমি প্রথমে ওই এটিএন বাংলাকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই যে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে এবং প্রিমিয়ার রিলিজ তুমি বলেছ, এবং আমি মনে করি যে সেই চিত্রের মাধ্যমে, প্রামাণ্যচিত্রের মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য পেয়েছি, যেটা তুমি নিজে বলেছো এবং এনায়েত বলেছে যে উন্নত এই ধরনের তথ্য আমরা আগে দেখিনি। দ্বিতীয়ত আমি কাজী এনায়েতুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে নির্ভেজাল অভিনন্দন জানাচ্ছি যে তার যে মানে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে সে যে এত বড় একটা দুঃসাহসিক কাজ, যেটা তুমি বলেছ, এই কাজে সে ঝাঁপিয়ে পড়েছিল এবং অনেক দিন ধরে সে তার প্রচেষ্টা চালিয়েছে। তার উদ্যোগ এবং উদ্যমকে আমি অভিনন্দন জানাচ্ছি। ওর সঙ্গে আমার 24-26 বছরের পুরনো পরিচিতি এবং ও বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, দেশের মানুষের জন্য অনেক কিছু করেছে, তার অনেক রকমের ভূমিকা আছে, অনেক অবদান আছে। তো আজকের এই অনুষ্ঠানে আমি সেগুলো বলতে চাচ্ছি না, কিন্তু ওকে আমি অনুরোধ জানাচ্ছি যে এত বড় একটা কাজ সে করেছে। আমার যেটা মনে হয় সেটা হলো যে এই যে গবেষণা যেটা করেছে ও এবং ওর সাথে যারা করেছে তার সঙ্গী ফ্রেঞ্চ জার্নালিস্ট ইত্যাদি, তারা কিন্তু মানে গভীরভাবে তথ্য বের করার জন্যে বহু রকমের গবেষণাতে তা শুরু করেছিল এবং সেই গবেষণার পরিপ্রেক্ষিতে আজকে এই প্রামাণ্যচিত্রের উপস্থাপিত হয়েছে। আমি ওই এনায়েতুল্লাহকে আবার অভিনন্দন জানাচ্ছি যে এই কাজটা সে করেছে এবং এটা আমার মনে হয় শুধু আজকে যে এটিএন দেখিয়েছে ইউরোপ, তারপর ব্রিটেন এবং অন্যান্য দেশে যেখানে এটিএনের আছে খবর যায়, আমি মনে করি পৃথিবীর সব দেশেই এটা দেখানো উচিত এবং মানুষ যাতে করে পুরনো ইতিহাস, অবিকৃত ইতিহাস মানুষ দেখতে পায়। এবং আমরা বসে 1.5 ঘন্টা ধরে ওটা দেখেছি, আমরা খুব ভালো লেগেছে আমার, আমি অত্যন্ত খুশি হয়েছি এবং এটা আমাকে অত্যন্ত করেছে, এনকারেজ করেছে, ইন্সপায়ার করেছে। আসবো আবার আপনার কাছে। আমি আমিনুল হক বাদশা আপনার কাছে একটু আসতে চাই। ব্রিফলি যদি আপনার এই ছবিটি দেখার পরে আপনার যে অনুভূতি সেটি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। ধন্যবাদ। আমি ভাইয়ার সাথে একই কণ্ঠ মিলিয়ে আপনাকে আপনার মাধ্যমে এটিএন বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই যে মহৎ যে উদ্যোগ নিয়েছেন এই মুক্তিযুদ্ধের একটা প্রামাণ্য দলিল প্রচারণার জন্যে, সেই জন্য আমরা শুধু নয়, সারা জাতি এটিএন বাংলার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছে। এই ফিল্মটা দেখে, এই প্রামাণ্যচিত্র দেখে আমার অনেক কথা মনে হয়েছে, আমার চোখে পানি এসছে। সেই সমস্ত দুর্দিনের কথা চিন্তা করে এবং যারা শরণার্থী এবং মা বোন যারা সাফার করেছে, দেশ ছেড়ে বিতাড়িত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের কান্না এখনও আমার কানে বাজে, তাদের দুঃখ দুর্দশার দৃশ্য এখনও আমার কানে বাজে। এই ছবি দেখে, প্রামাণ্য দলিল দেখে আমার মনে হয়েছে যে এই যে নামটা দেওয়া হয়েছে পতাকার জন্ম, এই পতাকার জন্মের পিছনে আমার অবদান আছে এবং আরেকজন আছেন, তিনি হচ্ছেন সিরাজ আলম খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন
এবং আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমরা বঙ্গবন্ধুর সজ্ঞানে প্রথম পতাকা তৈরি করি এবং ইকবাল হলের, আপনি ইকবাল হল দেখেছেন কিনা জানি না, ইকবাল হলের সামনে একটা পুকুর আছে এবং সেই সময় কোনো দলিল রাখা যেত না। পাকিস্তান আর্মি, তারপরে আপনার পুলিশ বাহিনী সবসময় আমাদের অত্যাচার করেছে, তারা খেয়েছি আমরা। এবং আমাদের সাথে জন রাজ্জাক ভাই ছিল এবং আমরা ওই পতাকার ডিজাইনটা করে ওই মাটি খুঁড়ে প্লাস্টিকের ব্যাগে করে ওটা রেখে দিতাম, কেননা এইটা যদি, এই দলিলটা যদি অন্য জনের হাতে চলে যায় তাহলে আমাদের বিপদ আছে। এবং বঙ্গবন্ধু জানতেন এবং এই যে আপনার পতাকার জন্ম কিন্তু 1966 সালে 6 দফা দেওয়ার পরে এটা হয়েছে। এবং স্বাধীনতার পরে মাঝে যে একটা পতাকা ছিল সেই পতাকাটা তুলে দিয়েছিল। আমরা তখন ইমোশনাল হয়ে একটা পতাকা তৈরি করেছিলাম এবং পরবর্তী পর্যায়ে যে আমরা শিল্পী শিবনারায়ণকে বলেছিলাম যে ভাই একটা ছবি এঁকে দাও, সে এঁকেছিল কিন্তু সে ভুল তথ্য দিয়েছে, সে কিন্তু পতাকা তৈরি করেনি। যাই হোক, এটা 6 দফা দেওয়ার পরে আমরা ইতিহাসে একটু পরে আসবো। আমি আসলে ব্রিফলি একটু আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম যে আপনি বলছেন যে এই প্রামাণ্য চিত্রটি দেখার পরে আপনি যে সশরীরে মুক্তিযুদ্ধ করেছেন এবং এর সঙ্গে যে আনুষঙ্গিক অনেক বিষয় জড়িত টুকরো স্মৃতিগুলো আপনার মনে পড়ছে, আমরা সেগুলোর বিষয়ে এক এক করে আসবো। আছে ভাই, আমি একটু আবাব চৌধুরী আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন, মানে হয় না যে একটা ঘটনার ভেতর দিয়ে যাওয়া এবং 43 বছর পরে আবার সেটিকে যখন অন স্ক্রিনে দেখা, এটিকে এক ধরনের রিলেট করার ব্যাপার কিন্তু থাকে। আপনি কিভাবে বিষয়টিকে রিলেট করলেন? ধন্যবাদ আপনাকে। এবং আজকে এই মহৎ একটা কাজে আপনি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন বাংলা সবাইকে, কলাকুশলী সবাইকে এবং বিশেষ করে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এতই আনন্দিত বলার অপেক্ষা রাখে না। আপনারা জানি না নোটিস করছেন যে যখন চলতেছিল ফিল্মটা তখন আমি ফিল্ম আর দেখি নাই, ওনার দিকে তাকাচ্ছিলাম যে এখনও বাংলাদেশে আমাদের এইরকম দেশপ্রেমিক, স্বাধীনতা প্রেমিক লোক আছে, না হয় আমাদের এই স্বাধীনতা থাকতো না যেভাবে চক্রান্ত চতুর্দিকে শুরু হয়েছে। ওনাকে এনায়েতুল্লাহ খানই তো, কাজী এনায়েতুল্লাহ ভাইকে আমার অন্তঃস্থ থেকে অভিনন্দন, আমার মুক্তিযোদ্ধা হিসেবে আমার সহস্র সালাম। আমার মনে হয় যে আমরা যুদ্ধ করেছিলাম 43 বছর পূর্বে, আজকে উনি এখন যেভাবে ইতিহাস বিকৃতির ঘটনা চলছে, আমার মনে হয় কিছুর দরকার নেই। ওনার যে অবদান, ওনার যে ছবি, ওনার যে কালেকশন, এইগুলাই এখন মানুষকে এইটা দেখালে আর কোনো কিছুর দরকার হবে না। এর জন্য আপনাকে আমার সংগ্রামী অভিনন্দন। জি, আসবো আপনার কাছে। আমি আবারও একটু কাজী এনায়েতুল্লাহ আপনার কাছে আসতে চাই যে ছবির নির্মাণ নিয়ে তো আমরা আসলে অনেক ধরনের প্রশ্নই আছে, কিন্তু আমি যদি একটু আপনার কাছে প্রিসাইসলি জানতে চাই যে এটি নির্মাণ করতে গিয়ে বাংলাদেশের ইতিহাস বা মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা বড় ক্যানভাসে হয়েছে। কোন বিষয়গুলোকে আপনি মাথায় রেখেছেন? মানে যে ফুটেজগুলো আপনি পেয়েছেন ফ্রেঞ্চ টেলিভিশন থেকে, সেগুলোর সঙ্গে ন্যারেশনের স্বার্থে বা এটির ধারাভাষ্যের স্বার্থে যতটুকু প্রয়োজন সেটি নিয়েছেন, নাকি প্লটটাকে কিভাবে চিন্তা করেছেন আপনারা? অ্যাকচুয়ালি মেইনলি আমাদের বড় একটা উৎসাহের কারণ ছিল এই সাংবাদিককে পাওয়া, যার প্রেজেন্স ছিল। তিনি, ওনার বয়স কম ছিল, 30 বছরের মতো বয়স। উনি নিজে ওখানে গিয়েছিলেন। আমরা অনেক ছোট ছিলাম, আমার বয়স খুব কম ছিল, আমরা এতটুকু মনে রাখতে পারি না, কিন্তু উনি নিজে ওখানে গিয়েছেন এবং সেটা ছিল 3রা এপ্রিল। তার মানে 25শে মার্চ, 26শে মার্চ আর 3রা এপ্রিল, কয়েকদিন পর। তো ওই সময় ওনাদের ধারণা ছিল যে পশ্চিমা বিশ্বে কিন্তু মেইনলি সব ধরনের সরকারগুলো পাকিস্তানের সাপোর্টার ছিল, জনগণ একটু ইন্টারেস্টেড ছিল ব্যাপারটা কি। তো ফ্রেঞ্চ টেলিভিশনের একটা গ্রুপ এর 1 বছর আগে রিপোর্ট করেছিল দুই পাকিস্তানের মধ্যে যে একটা সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, কি ব্যাপার। এই সাংবাদিকটা তখন 2 দেশে গিয়ে রিপোর্ট করেছিল, যার ফলে তার কিছু স্থানীয় জ্ঞান ছিল। তো তখন তাকে পাঠানো হলো ফ্রেঞ্চ টেলিভিশন চ্যানেল 1, তাকে পাঠানো হলো। তখন উনিও খুব শ্রদ্ধাভাবে স্মরণ করেছেন ওই সময়কার 2টা প্রডিউসার, যে 2টা মিস্টার পিয়ার দুমাইয়ে, মানে 2টা ওই সময়কার প্রডিউসার, খুব সাহসী। যদিও সরকার ছিল পাকিস্তানের পক্ষে অনেকটা,
কিন্তু ওনারা চাচ্ছিলেন সঠিক তথ্য। তো এই সাংবাদিককে চয়েস করা হয়েছে, প্রথমে তুমি যাও। উনি কলকাতায় গিয়ে দেখলেন যে ওখানে সব পশ্চিমা বিশ্বের সাংবাদিকরা অপেক্ষা করছে, কারণ মাত্র আমাদের দেশে শুরু হচ্ছে ইয়ে। তো উনি ওনারা পৌঁছানোর পর দেখলেন যে সবাই অপেক্ষা করছে। উনি বললেন ঠিক আছে আমরা দেখি। শরণার্থী আসা শুরু হয়েছে, শোনা যাচ্ছে ইস্ট পাকিস্তানি গন্ডগোল, সবকিছু আমরা জানি। উনি আগে গিয়েছিলেন ঢাকায় বা অন্য ইয়েতে, যশোরে যান নাই। তো কলকাতা থেকে ওনারা হোটেল থেকে বললেন যে যেদিক দিয়ে শরণার্থী আসছে আমরা অপোজিটে যাই। এইভাবে একদিন ওনারা দেখলেন, বর্ডারে যাওয়ার পর দেখলেন যে বর্ডারে কেউ নেই। তখন ওনারা ভিতরে ঢুকলেন। তখন ওইখানে ওরা আসলেন প্রথম চুয়াডাঙ্গায়। যাওয়ার পর ওনার প্রথম রিপোর্টটা করলেন, যেটা ছিল এই পশ্চিমা বিশ্বের জন্য প্রথম রিপোর্ট, যেটা পুরো আমেরিকা এবং পশ্চিমা বিশ্বে সব দেশে খুব প্রচণ্ড ফলোভাবে দেখানো হয়েছিল ওই সময়, যেটা একটা রিয়েল ইম্প্যাক্ট জনগণের মধ্যে আসা শুরু হয়েছে। রিয়ালিটিটা কি? তারপর দেখা গেল যে নানা ধরনের ব্যাপার স্যাপার, পলিটিক্যাল বা অন্যান্য ব্যাপার ছিল। তো ওনাদের কাজ ছিল ওইখানকার রিয়ালিটি এখানে দেখানো। তো ওই রিপোর্টের সময় আপনি লক্ষ্য করবেন যে 6 এপ্রিল যে ছবিতে আছে যে ওইখানে চুয়াডাঙ্গায় দুজন অ্যাডমিনিস্ট্রেটর, ওইখানে অস্থায়ী বাংলাদেশ সরকার তখন হয়নি, কিন্তু তখন ওইখানে কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশন চলতেছিল। তো দুজন লোক ওনাকে ওনাকে প্রশ্ন করেছিলেন। উনি অনেক আনন্দের সঙ্গে, অনেক আবেগের সঙ্গে আমাদের সেটা বলেছেন যে আমি একটা ইমপ্রেসড, একটা জাতি যখন তার স্বাধীনতা চায়, যখন সে মুক্তি চায়, তখন সব কিছু করতে পারে। এবং সেই বিশ্বাসের বশবর্তী ওই দিনে 6 আপনার এপ্রিলে ওনার পাসপোর্ট জিজ্ঞেস করে তোমার ভিসা আছে বাংলাদেশে আসার? বলে আমি তো অ্যাকচুয়ালি ইস্ট পাকিস্তানে এসেছি, আমি জানি না বাংলাদেশ, আমরা তো রিপোর্ট করার জন্য আসছি। বলে নো, ইটস নট এনিমোর ইস্ট পাকিস্তান, ইটস বাংলাদেশ, সো ইউ হ্যাভ টু অফিসিয়ালাইজ ইউর অ্যারাইভাল। তখন ওনাকে ওনার পাসপোর্টে 2টা সিল দিয়েছিলেন, সিল দেয়। এবং আমাদের ধারণা, এবং যেটা আমাদের বাংলাদেশ ওইটাই ছিল বাংলাদেশের সরকারের প্রথম একটা অফিসিয়াল ইনিশিয়েটিভ। ওনার ওই ক্ষেত্রে উনি বেশ আবেগের সঙ্গে আমাদের বলেছেন যে একটা জাতি যখন মুক্তি চায়, একটা জাতি যখন তার অস্তিত্ব রক্ষা করতে চায়, তখন কিভাবে মানুষ সেটাকে প্রথম থেকে কতটুকু আবেগের সঙ্গে গ্রহণ করে, সেটার প্রমাণ উনি ওই দিন পেয়েছিলেন। যে ওই সময় কত বড় যুদ্ধ হবে, কার সঙ্গে কী হবে, কী দিয়ে কী হবে ওনারা জানেন না। ওনারা বিশ্বাস করতেন যে বাংলাদেশের যুদ্ধ হবে, যতদিন লাগে সেটা চলবে এবং আমরা সেই যুদ্ধে জয়ী হব। সেই সূত্রে ওনাকে সেই ভিসাটা দিয়েছিলেন হ্যাঁ ডক্টর আসাদুল হক এবং মেজর ওসমান চৌধুরী, যেটা আমরা আইনজীবী ঢাকায় গিয়ে আমি আইনজীবী করলাম এবার, যে মিস্টার তৌফিক আলাই চৌধুরী, যাকে আমরা দেখেছি ইয়াং একটা বাংলাদেশি, তারপর মিস্টার মাহবুব, ওনাকে হ্যাঁ এসপি মাহবুব, ওনাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। ওনারা আরো ডিটেলস দিলেন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু, আমি পার্সোনালি এত কিছু জানতাম না। ঢাকা যাওয়ার পর বিভিন্ন ছবি, ওই যে আপনার কলকাতায় অনেক মহিলা ছিলেন দেখলাম আমার ছবিতে, এরা ছিলেন বাংলাদেশের বিভিন্ন রিফিউজি ক্যাম্পে গিয়ে গান গাইতেন, ওনারা ওই ধরনের একটা মোটিভেশন ওনারা ছিলেন। এগুলো আমরা অনেক কিছু, আমার বয়স ছিল কম, আমি রিগ্রেট করি যে আমি বয়স কম থাকার কারণে যুদ্ধ করতে পারি নাই। আই হ্যাভ অনলি রিগ্রেট ইন মাই লাইফ, যে বয়স কম হওয়ার আমার সুযোগ থাকা সত্ত্বেও আমি যুদ্ধে যেতে পারিনি। বাট আমার কাছে অনেক আবেগের সঙ্গে আমি সেটা স্মরণ করি, আমি লক্ষ্য করি যে আজকে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধে যারা আমাদের ওই যুদ্ধের সাক্ষী, তাদের সামনে আনার প্রয়োজন আছে, তাদের বলা দরকার। যারা আমাদের কোনো পক্ষপাত নিয়ে কাজ করেন, এরা বিদেশি, তারা ওই সময় গিয়েছিলেন আমাদের প্রকৃত সংবাদ সংগ্রহের জন্য। এবং সেই প্রকৃত সংবাদ সংগ্রহের পরিপ্রেক্ষিতে আমাদের জন্য ইউরোপে বা আমেরিকায় বা পশ্চিমা বিশ্বে যে একটা জনমত সৃষ্টি হয়েছিল, সেটা ছিল আমাদের দেশের জন্য অনেক বড় একটা সহায়ক শক্তি। এবং সেই সহায়ক শক্তির হওয়ার কারণেই এই সরকারগুলো একসময় আমাদের সাপোর্ট আসতে বাধ্য হয়েছিল অনেক ক্ষেত্রে। প্রাসঙ্গিক কিন্তু খুব কুইক একটা কোয়েশ্চেন, সেটি হচ্ছে যে আগে তো যোগাযোগ ব্যবস্থার এরকম অবস্থা ছিল না, মানে 43 বছর আগের কথা আমি চিন্তা করছি। তখন একটা মুক্তিযুদ্ধকে একটা ফ্রেমের মধ্যে, একটা ক্যামেরার মধ্যে নিয়ে আসাটা খুব সহজ কাজ ছিল না। এই যে এত ঘটনা, এত হ্যাপেনিংস, হ্যাঁ, সেটির মধ্য থেকে এই যে ইভেন্টগুলোকে বের করে আনার যে বিষয়টি, সেটি কিভাবে সম্ভব হলো? আপনি তো নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলেন। নিশ্চয়ই আমরা প্রথমে আলোচনা করেছি কিভাবে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো এই পেশায় আছেন, আপনারা জানেন যে একটা সাংবাদিক গ্রুপ থাকে। ওই সময় ছিল 3টা লোকের একটা গ্রুপ। একজন ছিল ক্যামেরাম্যান, একজন শব্দগ্রাহক, একজন জার্নালিস্ট। ওনারা 3 জন ছিলেন। তো আপনারা লক্ষ্য করেছেন ছবিতে যখন বোম্বিং হচ্ছিল, উনি বলছিলেন যে আমাকে বলা হয়েছে তুমি ওই ট্রেন্সে যাও, নিচে যাও। আর ওনার যে শব্দগ্রাহক, উনি ওনার শব্দ ওইটা বাইরে রাখছেন, নিচে গেছেন। বাট ওই ক্যামেরাম্যান উনি নিচে যান নাই। উনি যখন শেষ পর্যায়ে বলে তুমি যদি নিচে না আসো, আমি কিন্তু তোমার এই ইমেজ দেখাবো না।
কারণ যখন উপর থেকে মেশিন গান দিয়ে গুলি করছিল এরা ওই ইয়ে থেকে এয়ারক্রাফট থেকে, যখন মেশিন গান দিয়ে গুলি করছিল আর তার বোম্বিং করছিল, তখন সে ওকে বাধ্য করছে নিচে আসার জন্য। কারণ তাদের ধারণা ছিল যে এই লোক মারা যাওয়ার আগ পর্যন্ত তার ক্যামেরা সে চালাবে। সেই লোকটা খুব সাহসী একজন সাংবাদিক। তো আমাদের সবার প্রতি তাদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত আজকে এই দিনে। কারণ হ্যাঁ, তাদের উনি বলছিলেন যে ওনাকে আমি বাধ্য করছি ওই আমার সঙ্গে আসার জন্য। শেষ পর্যন্ত উনি নিচে আসেন নাই, কারণ যুদ্ধ প্লেন অ্যাটাক করে চলে গেছে, আমরা দেখছি ইমেজে। কিন্তু উনি নিচে আসেন নাই, কারণ এই ইমেজটা ছিল ওনার সবচেয়ে বড় দায়িত্ব। সেই দায়িত্বের কারণে আজকে আমরা ইমেজটা দেখতে পেলাম। অতএব এইসব বিশিষ্ট সাহসী সাংবাদিক একসময় আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে আরেকটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আজকে তাদের স্মরণ করি যারা নেই। আমরা একজন সাংবাদিকের ইন্টারভিউ নিয়েছি, উনি বেসিক্যালি প্রথমে ছিলেন। আরেকজন সাংবাদিক উনি অনেক ফলো করেছেন, উনি গত 5 বছর আগে মারা গেছেন। আনফরচুনেটলি আমরা জানতাম না। সেটা উল্লেখ করেছেন আপনার ডকুমেন্টারিতে। ধন্যবাদ কাজী এনায়েতুল্লাহ। বাসাবে আমি আসবো আপনার কাছে। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আমিনুল হক বাদশা আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের বিশেষ মুক্ত সংলাপ এবং একটি বিশেষ ডকুমেন্টারি বাংলাদেশ বার্থ অফ এ ফ্ল্যাগ। এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। প্রামাণ্যচিত্রটি দেখার পরে আমরা কথা বলছি। একটি বিষয় এখানে না বললেই নয়, সেটি হচ্ছে যে এটিএন বাংলা বরাবরই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এসেছে, আপনারা জানেন। এবং এটি আমরা মনে করি যে এটি আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে, যে এই বিষয়গুলোকে, এত বড় একটি কাজ, সেটিকে সবার সামনে তুলে ধরা গণমাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব। আমরা সেই কাজটি করেছি, আমরা বিশেষ কিছু করিনি। আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে বিজ্ঞাপন বিরতির পরে আমাদের বাদবাকি আলোচনা নিয়ে, এবং আমরা কাজী এনায়েতুল্লাহ সহ এখানে মুক্তিযোদ্ধারা আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছ থেকে এই প্রামাণ্যচিত্রটি সম্পর্কে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা শুনবো। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ মুক্ত সংলাপ অনুষ্ঠানে। আপনারা জানেন যে মুক্ত সংলাপ সাধারণত আমরা সোমবারে করে থাকি, নিয়মিত মুক্ত সংলাপ। কিন্তু আজকে আমাদের এটিএন বাংলার জন্য একটি বিশেষ দিন। আমি মনে করি যে যারা আমাদের দর্শক রয়েছেন পুরো ইউরোপ জুড়ে, তাদের জন্য একটি বিশেষ দিন। কেননা একটি ঐতিহাসিক বিষয়ের প্রিমিয়ার আজকে অনুষ্ঠিত হয়েছে এটিএন বাংলায় 8টার সময়, যেটি বাংলাদেশ বার্থ অফ এ ফ্ল্যাগ এই শিরোনামে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। ফ্রেঞ্চ একটি টেলিভিশনের ডকুমেন্টারি নিয়ে কাজী এনায়েতুল্লাহ এটি নির্মাণ করেছেন, এটির প্রযোজনা করেছেন এবং বাঙালি জাতির সামনে একটি ঐতিহাসিক বিষয় উপস্থাপন করেছেন। 43 বছর আগের ইতিহাসকে, ঘটনা প্রবাহকে আমাদের সামনে জীবন্ত করে তুলেছেন। যারা এইমাত্র আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য টেলিভিশন সেটের সামনে বসেছেন, তাদেরকে বলছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা 4 জন বিশিষ্ট অতিথিকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমার হাতের নিকটতম বাঁয়ে আছেন কাজী এনায়েতুল্লাহ, যার কথা বলছিলাম, নির্মাতা এবং প্রযোজক এই প্রামাণ্যচিত্রটির, মুক্তিযুদ্ধ বিষয়ক। এবং তার আরও পরিচয় রয়েছে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট এবং আইবার জেনারেল সেক্রেটারি। তার ঠিক পাশেই আছেন জনাব আমিনুল হক বাদশা, মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক। আমার হাতের নিকটতম ডানে আছেন জনাব তোজাম্মেল টনি হক, যিনি একজন সংগঠক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক রাষ্ট্রদূত। তার ঠিক পাশেই আছেন আহবাব হোসেন চৌধুরী, মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার এবং মুক্তিযুদ্ধ সংসদ যুক্তরাজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। এ পর্যায়ে আমি আমিনুল হক বাদশা আপনার কাছে আসতে চাই। আমরা প্রামাণ্যচিত্রটি নিয়ে কথা শুনছিলাম এবং আমরা জানি যে সারা পৃথিবীতেই গত কয়েক দশক ধরে ওয়ার জার্নালিজম সেটি খুব ঝুঁকিপূর্ণ একটি কাজ, এবং কাজটি যিনি করেছেন, মানে মূল কাজটি যিনি করেছেন, তাকে অনেক ঝুঁকি নিয়ে কাজটি করতে হয়েছে। এবং সেই কাজটি করতে গিয়ে আমরা জানি যে কিছু দুর্লভ বিষয় তিনি আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছেন, যেমন পশ্চিম পাকিস্তানি দের যে কর্মকাণ্ডগুলো রয়েছে, বৈষম্যগুলোকেও তিনি তুলে ধরেছেন। আপনার কাছে পুরো প্রামাণ্যচিত্রটিকে কতটুকু অবজেক্টিভ মনে হয়েছে? মানে সব প্রামাণ্যচিত্র বা সব চলচ্চিত্রের মধ্যেই কিন্তু যখন ঐতিহাসিক হয়, সেটির মধ্যে এক ধরনের পলিটিক্যাল বায়াসনেস থাকতে পারে বা সেটি নিয়ে সমালোচনা হয়। এটি তো এখনো জনসম্মুখে ওইভাবে আলোচনায় আসেনি, কিন্তু অ্যাপারেন্টলি যতটুকু আপনি দেখেছেন, কি মনে হয়েছে আপনার কাছে? আমার মনে হয়েছে, আমি আগে বলেছি যে আমার নিজের মনে হয়েছে যে আমি ওই পরিবেশের মধ্যেই রয়েছি। বিশেষ করে যে সমস্ত শরণার্থী এসছে এবং মুক্তিযোদ্ধা দেখানো হয়েছে, যেগুলো ফুটেজ, এগুলো মনে হয়েছে আমরা নিজেই ওদের সাথে ইনভলভ, এবং এর বাস্তবতা। সেই দিক দিয়ে এনায়েতুল্লাহ ভাইকে আমি বলি, মানে ধন্যবাদ জানাই যে তিনি যে এই ফ্রেঞ্চ ভাষাতে, বিদেশিদের ভাষাতে এটা তুলে ধরেছেন একটা সত্য ঘটনাকে, সেটার রিয়েলি বাস্তবতা আমি খুঁজে পেয়েছি। আমি নিজেও একটা ফিল্ম থেকে আমার মনে হয়েছে যে সময় পাকিস্তান আর্মির যে ফায়ারিং চলছিল,
আমি নিজেও ইনজিওর হয়েছি, এখনও আমি এই ইনজিওরি নিয়ে বেঁচে আছি। আমি ফেনীতে 8ই অক্টোবর মার্চে এপ্রিলে আমি আহত হই। সেই দিক দিয়ে আমার অনেক ঘটনা মনে পড়েছে। যেমন আমার মনে পড়েছে আপনার জয় বাংলার কথা, জয় বাংলা স্লোগানের কথা। আরও স্লোগান আমাদের মনে পড়েছে, চলো চলো ঢাকা চলো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। এইসব স্লোগানগুলো আমরা স্বাধীনতা বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের মাধ্যমে এগুলো তৈরি করি, এবং এগুলো আমরা চিন্তা করেছি যে বাংলাদেশ স্বাধীন হবেই। আমরা বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট করেছিলাম আপনার 66 সালে 6 দফা দেওয়ার পর, এবং তখন থেকে আমাদের ধারণা যে আমার বাংলাদেশ স্বাধীন হবে। এবং বাংলাদেশ স্বাধীনতার জন্যে আমাদের জেল খাটতে হয়েছে, মার খেতে হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন আব্দুর রাজ্জাকের নাম শুনেছেন, মারা গেছেন। তিনি বড় দুঃখ নিয়ে মারা গেছেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর একটা রাইট হ্যান্ড ম্যান এবং স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান। তিনি মারা গেছেন। তা আমার মনে হয়েছে যে যারা সেই সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যারা যে সমস্ত শহীদ পরিবার, যে সমস্ত মুক্তিযোদ্ধারা রয়েছেন, তাদের আমি স্মরণ করেছি এই ছবি দেখে, এবং এই ছবি দেখে মনে হচ্ছে যে আমি ইতিহাসের সাথে একান্বিত হয়ে বসে আছি। এবং আমি সেই সময় দেখেছি এই রিফিউজিদের যে দুর্ভোগ, এইগুলো আমার চোখে পানি এসছে। আমি বলি না যে 20,000 ভারতীয় সৈন্য জীবন দিয়েছে। আমরা এই যে মাহবুবের একটা ফুটেজ পেয়েছি, এসপি মাহবুব এখনও বেঁচে আছে, যার সাথে আপনি দেখা করেছিলেন মেহেরপুরে, তৌফিক এলাই মাহবুব জেলা এসপি, তার একটা ফুটেজ দেখলাম। তার যে সেক্টর ছিল যশোর সেক্টরে, সেখানে মৈত্রী দ্বীপের নাম শুনেছেন কেন জানি না, আমরা যে রিলিফ দিয়েছি, এই সমস্ত ঘটনাগুলো মনের মধ্যে আসছিল এবং চোখের সামনে আমার ভাসছিল। এবং আমার একটা জিনিস হচ্ছে যে আমার রাজু ভাই, যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জল্লাদের দরবার নাম করে যে নাটক প্রচারিত করতেন, যার ভয়েসে শত শত মুক্তিযোদ্ধা উজ্জীবিত হয়েছিল, এবং আই ওয়াজ ফাউন্ডার অফ দি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সেই সব কথা আমার মনে পড়েছে। আমরা যখন রণক্ষেত্রে যেতাম, আপনার নিশ্চয়ই আপনি তো উল্লেখ করলেন যে মুক্ত অঞ্চলে যে সমস্ত শিল্পীরা যে মুক্তির গানে দেখেছেন মনে হয়, আমি সেই সময় দায়িত্ব ছিলাম যে আমার মেনটেন করতে হতো জার্নালিস্ট পানি, আমার ইন্ডিয়ান আর্মি এবং আমাদের পাবলিক রিলেশন, বহির্বিশ্বের পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে সিল দিতে হতো, বিকজ তাদের সিকিউরিটি রক্ষার জন্যে, মুক্ত অঞ্চলে যাওয়ার জন্যে। এটা আপনি দেখেছেন মনে হয় মুক্তির গানে। সেই সমস্ত অনেক ইতিহাস, ছোটোখাটো অনেক ঘটনা আমার মনে পড়লো। এবং এই সমস্ত বলতে গেলে আপনি নিজেই মেনশন করেছেন যে আমাদের মুক্তিযুদ্ধের ক্যানভাসটা এত বড় যে কোথা থেকে ছবি আঁকবো আর কোথায় শেষ করবো এটা বলা মুশকিল। জি, তারপর আমরা আসবো জনাব বাদশা আপনার কাছে। আমি একটু জনাব টনি হক আপনার কাছে আসতে চাই। তবে একটা জিনিস হচ্ছে, জি, আজকে দুঃখ লাগছে যে আমাদের রাষ্ট্রদূত এখানে এসেছিলেন, তারও থাকার কথা। আপনার সাথে কথা হয়েছে যে তিনি এই আলোচনায় থাকবেন এবং তার মতামত দেবেন, কিন্তু তিনি না বলে চলে গেলেন। এর জন্য আমরা খুব দুঃখিত এবং আমরা মনে করি আমরা অপমানিত হয়েছি। যারা এখানে অতিথি রয়েছেন তারাও কিন্তু তার চেয়ে কম সম্মানিত না। কিন্তু আজকে সে শুধু তাই নয়, আপনাদের মিডিয়াকেও তিনি অসম্মান করে চলে গেলেন। এই জন্যে আমি খুব দুঃখ পেয়েছি এবং আমার মনে হয় তার এটা উচিত হয়নি। আচ্ছা, আমরা জনাব টনি হক আপনার কাছে একটু আসতে চাই। যেটি জনাব বাদশা বলছিলেন যে মুক্তিযুদ্ধের এই প্রামাণ্য চিত্রটি অনেক কিছুই মনে করিয়ে দিয়েছে আমাদেরকে। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, যখন বঙ্গবন্ধু কথা বলছিলেন তার মধ্যে যে ডিটারমিনেশন আমি লক্ষ্য করেছি। আমরা অনেক ইন্টারভিউ তার দেখেছি, তার বক্তব্য দেখেছি, ভাষণ দেখেছি, কিন্তু এটার মধ্যেও কিন্তু আর একটা প্রত্যয় ছিল। আবার যখন তাজউদ্দিন সাহেবকে বলা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, পুনর্গঠন কি হবে, এটার মধ্যে সমাজতান্ত্রিক মানে মূল্যবোধটা থাকবে কিনা, সেটিও তিনি কথা বলছেন। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশটা কেমন হবে, কিভাবে যাচ্ছে, এই জার্নিটাকে বোধহয় এই প্রামাণ্যচিত্রটি তুলে নিয়ে এসেছে। আপনার কাছে কি মনে হয়েছে নজরুল সাহেবের বা তাজউদ্দিন সাহেবের বা বঙ্গবন্ধুর এই কথাগুলো কি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন? সর্বজন বিদিত, তারা তাদের যে ছিল অবদান ছিল সেটা অনস্বীকার্য।
সেটা সবাইকে স্বীকার করতে হবে। সেটা বঙ্গবন্ধু তো উনি একজন বীর নেতা ছিলেন, সে সম্পর্কে তো কোনো প্রশ্ন উঠতে পারে না। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি যখন ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখন থেকে তার সঙ্গে আমার পরিচিতি ছিল এবং একসঙ্গে আমি রাজনৈতিক বন্দী হিসাবে তার সঙ্গে 6 মাস আমি ছিলাম। সুতরাং আমার তার সঙ্গে সংস্পর্শে আমি আসতে পেরেছি, তার সন্নিকটে আমি আসতে পেরেছি। এই জন্য আমি নিজেকে অত্যন্ত ধন্যবাদ মনে করি। এখন এই যে প্রামাণ্যচিত্র যেটা দেখানো হলো এবং আমি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি, সেটির তার প্রধান কারণ হলো যে এই প্রামাণ্যচিত্রটা কিন্তু নিউট্রাল, আনবায়াসড। আমি আরও অনেক ছবি দেখেছি, বিভিন্ন লোক, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন প্রডিউসার্স, তারা কিন্তু দাবি করেছেন যে ওটাই হলো মোস্ট অথেন্টিক আর কি প্রামাণ্যচিত্র। কিন্তু সেখানে আমি দেখেছি যে বায়াস ছিল এবং সেখানে কিছুক্ষণ আগেও যেটা আমি বলেছি যে কিন্তু এটা যেহেতু ইউরোপের জার্নালিস্টরা করেছে, they didn't have any axe to grind against anybody or they didn't have to please anybody. তো তারা নির্ভয়ে এবং এই যে এরা যে একটা দুঃসাহসিকতা, তোমার কথায় আসি আর কি, একটা দুর্লভ দুঃসাহসিকতা দেখিয়েছে, এটা কিন্তু অত্যন্ত মানে প্রশংসনীয়। এবং আমি আবার ওকে এবং সবাই যেটা বলেছে, সবার সুর মিলিয়ে আমি তাকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি তার জন্যে সে অত্যন্ত আমার নিকট এবং আমার স্নেহভাজন। তার জন্য আমি বিশেষ করে আগের থেকে তার জন্য আমি গর্বিত, আজকালও বেশি গর্বিত। আর এই যে প্রামাণ্যচিত্রটা আমরা দেখলাম, সেটা দেখে যারা দেখেছে তারা কিন্তু সবাই কিন্তু আবির্ভূত হয়েছে। আমি বিশেষ করে কতগুলো দেখলাম, কতগুলো ছোট ছোট কাহিনী। সেটা হলো যেমন এনাম প্যারিসে আছে, ওকে আমি চিনি, ও চিনে, এনায়তে চিনে, এবং ও যে একটা বিবরণ দিল, মানে একটা জীবন্ত এবং বিবরণ দিল যে ভৈরবে একটা ছেলে, সে মুক্তিযোদ্ধা, তাকে ধরেছে পাকিস্তানিরা, তাকে দিয়ে ওই কী বলে পাট দিয়ে তার গায়ে লাগিয়ে পেট্রোল দিয়েছে আর বলেছে তুমি যদি পাকিস্তান জিন্দাবাদ বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে। তখনও সে বাংলাদেশ জিন্দাবাদ বলেছে এবং সে নিজের জীবন, তার নিজের জীবনের জন্য সে চিন্তা করেনি। সে তার স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনায় এত উদ্বুদ্ধ ছিল, সে নিজের জীবন সে দিয়ে চলে গেছে, বরণ করেছে। এটা কিন্তু একটা বিরাট একটা ইতিহাসের ঘটনা। এই ধরনের কিন্তু কাহিনী আমরা কিন্তু আগে শুনেছি, দেখেছি। নতুন এটার খুব প্রচারণা নেই, এটা নেভেল যে মানে পাকিস্তানের যে নেভি যে ডিস্ট্রয় করলো যে ওই মাইন দিয়ে, এটা কিন্তু নতুন তথ্য এসছে, এটা কিন্তু কোনো ডকুমেন্টে নেই। এটা আপনি এনে আমরা রিয়েলি একটা সচেতনতা বাড়বে এবং অনেকে জানবে যে নেভিলদের যে তারা যে স্যাক্রিফাইস করেছিল এই পাকিস্তান যে আমাদের শিপ উড়িয়ে দেওয়ার জন্যে, তারা যে নিজের জীবনকে মাইন বেঁধে তারা যে পানির মধ্যে যে মাইনগুলো ফিট করেছিল, সেটা কিন্তু নতুন তথ্য আমরা পেয়েছি। আরেকটি জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে এনআইএ যেটা করেছে, এটা তো একটা বিরাট একটা ইতিহাসের অধ্যায়। আমি মনে করব যে এটা প্রতিটি বাঙালি যে যেখানে থাকুক না কেন সবারই দেখা উচিত। এবং এই দেখার পরে তারা যে ৭১ সালের যে মুক্তিযুদ্ধে যে আমাদের মানুষের যে অবদান, তারা যে স্যাক্রিফাইস করেছে, তাদেরকে স্মরণ করে দিবে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে এটা তাদেরকে স্মরণ করে দিবে যে কি ঘটেছিল ৭১ সালে। আরেকটি হলো, আমি এনায়েতকে অনুরোধ করব যে এটা শুধু ফ্রেঞ্চে তো আছে, বাংলাতে আছে, এখন এটা ইংরেজিতে করার জন্যে, সাবটাইটেল ইংরেজিতে, যাতে করে বিভিন্ন অন্য দেশেও আমরা যারা ইংরেজি ভাষাভাষী তাদেরকে আমরা দেখাতে পারি, তারাও যাতে করে উপলব্ধি করতে পারে যে ৭১ সালে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছে। সুতরাং এটা একটা ইউনিভার্সাল আপিল করার দরকার আছে। ওটা তোমাকে আমি বললাম, এটা ভালো করে করার জন্য, যাতে করে বিভিন্ন জায়গায় যারা ইংরেজি ভাষাভাষী বিভিন্ন দেশে, তাদেরকেও আমরা এটা দেখাতে পারি, তাদেরকে এটা উপস্থাপন করতে পারি, তারা যারা পরিপূর্ণভাবে অনুভব করে যে ৭১ সালে কি ঘটনা ঘটেছিল। টনি হক, আপনি নিজে মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন মানুষ। আপনার কাছে একটু জানতে চাই যে আমরা একটা সময় পর্যন্ত যারা মুক্তিযুদ্ধ নিয়ে পোস্ট লিবারেশন জেনারেশন যারা আর কি, আমরা
ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে সাইমন রিং, মার্ক টালি, গার্ডিয়ানের কিছু ক্লিপস, তারপরে মুক্তির গান শেষ হয়ে গেল, কিছু ফুটেজ সেখানেই বোধহয় শেষ হয়ে গেল। মানে ইতিহাসের এই যে প্রবাহটা, মানে নতুন কিছু যেন পাচ্ছিলাম না। এরকম একটি সময় এনায়েতুল্লাহ সাহেব এই বিষয়টি আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করালেন। আপনার কাছে কি মনে হয় না যে এটির নির্মাণের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের যে এক্সপোজার বা তাদেরকে যে প্রজেক্ট করার যে বিষয়টি, সেটা নিয়ে আমাদের প্রত্যেকটি বাঙালিরই একটা বড় ধরনের দায়িত্ব রয়েছে? নিশ্চয়ই। এবং শুধু এই যে একটা পুনর্জীবিত সে করলো, এই যে একটা ওই 21শে কি বলে মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা তুমি যেটা বলেছো সত্যি। কারণ মাঝে মাঝে কিন্তু মনে হচ্ছিল যে স্তীমিত হয়ে গেছে, মানে আর দেখা যাচ্ছে না, মানে জীবন্ত নেই, জীবন্ত নেই। কিন্তু সে আবার নতুন করে এটা একটা মানে জীবন্ত করলো, উজ্জীবিত করলো, এবং এর যাতে আরো করে অনাগত দিনে এর উৎকর্ষ সাধন হয়, সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু এখানে আমার যেটা কথা আমি বলতেছিলাম সেটা হলো যে এই জিনিসটা কিন্তু এখন এই ধরনের নিউট্রাল জিনিস হওয়া উচিত, যেখানে কোনো রকম গভর্নমেন্টের বায়াস থাকবে না, কোনো একটা বিশেষ গভর্নমেন্ট বা বিশেষ পার্টি ইত্যাদি থাকবে না। যেমন আমি যেটা মনে করি যে এনায়েতকে আমি তো 26-27 বছর থেকে চিনি, এবং ও কোনো একটা ব্যক্তিগত কোনো বিশেষ দলের সঙ্গে জড়িত নয়, সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়, সব দলের সঙ্গেই তার ইয়ে আছে। এবং সত্যি কথা বলার কারণেই আজকেই তার এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা হলো যে নিরপেক্ষভাবে একটা অবাধ বা একটা ওই আনবায়াসড কোনো একটা ডকুমেন্টারি করা যায় কিনা, তার প্রচেষ্টায়। সেই কারণে তাকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একটু আবাব চৌধুরী আপনার কাছে আসতে চাই। সবাইকে যে ধরনের প্রশ্ন করছি, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন, যে এই প্রামাণ্য চিত্রটি দেখার পরে কোন বিশেষ দিকটিকে আপনি আলাদাভাবে চিহ্নিত করবেন? মানে দেখে আপনার কাছে মনে হয়েছে যে এটি অন্যটি থেকে আলাদা, কোনো একটি ফিচার যদি আমাদেরকে বলেন। আমার কাছে সব থেকে আলাদা তাতে কোনো সন্দেহ নেই। আর যে মুহূর্তে উনি এই এই ফিল্মটা নিয়ে আসছেন, তারপরে আমি বলার আগে একটা আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি আমি, তার আগে আমি ভুলে যাব, এর জন্য আমি বলছি যে এই যে সাংবাদিকরা, আমি জানতে চাচ্ছি কাজী এনায়েত সাহেবের কাছে যে ওরা কি আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট, বর্তমান সরকার যে অনেক বহির্বিশ্বে মুক্তিযোদ্ধাদেরকে খেতাব সম্মাননা দিলেন, ওদের মধ্যে কেউ পেয়েছে? অ্যাকচুয়ালি ফ্রান্স থেকে আমাদের এই প্রথম উদ্যোগ, এবং এই সাংবাদিক সাহেবকে আমরা ঢাকা নিয়ে গিয়েছি। ওনার সেই পাসপোর্টটা, ঐতিহাসিক পাসপোর্টটা ওনার ছিল, সেটা আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাদুঘরকে দিয়ে এসেছি। এটা একটা দলিল হিসেবে থাকবে, প্রথম একটা অফিসিয়াল ডকুমেন্ট। এবং সেই সঙ্গে আমরা প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেছি, কোনো দলমত নির্বিশেষে অ্যাকচুয়ালি তাকে দেখা করেছি এই জন্য যে আমাদের আজকে যিনি দায়িত্বে আছেন এই সাংবাদিকে, তার সঙ্গে পরিচয় হওয়া দরকার। তো আমাকে বলা হয়েছে ঢাকা থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে যে এই সাংবাদিককে ওনারা বাংলাদেশের বন্ধু হিসেবে, এই ধরনের একটা আছে, ডিস্টিংশন আছে মনে হয় বাংলাদেশে, কিছু বিদেশি নাগরিককে সেটা দেওয়া হয়, বন্ধু হিসেবে আগামী প্রসেসে ওনাকে ইন্ট্রোডিউস করা হবে আর কি, ওনাকে সম্মান করা হবে। সেই সঙ্গে পরে আসবো, আরো কিছু উদ্যোগ আছে। যে কোন মাসে গেছিলেন আপনি? আমি তো ফেব্রুয়ারি শেষে, মার্চের প্রথমে গেছিলাম। না, যেটি বলছিলাম যে এই প্রামাণ্য চিত্রটি নিয়ে কোন বিষয়টিকে আপনার কাছে ইউনিক মনে হয়েছে? আমার কাছে এই প্রামাণ্য চিত্রের প্রত্যেকটা জিনিস ইউনিক। কারণ হচ্ছে 43 বছর আগে আমাদের যে শরণার্থী, বিশেষ করে আজকে আমরা ভুলে গেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে আমাদের সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষের কত অবদান। এই প্রামাণ্যচিত্র দেখে আজকে আমার মনে হলো যে আমরা আমাদের দেশে যারা সরকার চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, দেশের নেতৃত্ব দিচ্ছেন, একটা মুহূর্ত ওদের কথা তো স্মরণ হচ্ছে না, ওদের কথা তো একটা মুহূর্তের জন্য বলা হচ্ছে না। তাই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘটনা এইখানে ইউনিক। এবং আপনার নিশ্চয় আমরা সবাই দেখছি, যারা দেখেছি, এই আমরা মুক্তিযোদ্ধারা কিন্তু প্যান্ট পরে যুদ্ধ করিনি, আমরা নঙ্গি পরে খালি পায়ে যুদ্ধ করেছি, খালি পায়ে যুদ্ধ করেছি, খেয়ে না খেয়ে যুদ্ধ করেছি, বা অনেক শহীদ হয়েছে। তাদের কথা কই? তারা তো আজকে ভিআইপি না, তাদের কথা স্মরণ হচ্ছে না। আমি কেন জনাব এই কাজী এনায়েত সাহেবকে জিজ্ঞেস করলাম যে আমার বাংলাদেশ সরকার কি তাদেরকে
এই দুইজন ব্যক্তি সাংবাদিক, তারা তো আমাদের চাইতে বড় মুক্তিযোদ্ধা। আমাদের স্বার্থ ইনভলভ ছিল কি, যে আমাদের দেশ আমরা স্বাধীন করব, আমাদের স্বার্থ ইনভলভ ছিল। ওরা ফ্রান্স থেকে গেছে, ওদের তো কোনো স্বার্থ ছিল না। ওরা বীর মুক্তিযোদ্ধা, ওরা বীর বিক্রম, বীর প্রতীক অনেকেই পেয়েছেন, কিন্তু আমি মনে করি ওরা সবার ঊর্ধ্বে। তাই আপনার এই এনায়েত সাহেবেরকে ধন্যবাদের কি ভাষায় ধন্যবাদ দিলে ওনাকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এটা আমি জানি না। এবং এই যে মুহূর্তে দেখেন আমাদের অনেক কিছু নিয়ে পলিটিক্যালি আমাদের স্বাধীনতা এখন সম্মুখীন, প্রশ্নবিদ্ধ, যে কে স্বাধীনতা, কে ঘোষক, কে কিছু। এই ফিল্মটা দেখার পরে আর আমাদের যদি নতুন প্রজন্ম দেখে বা পৃথিবীর মানুষ দেখে, আমার মনে হয় আর এই কোনো প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে না। আর আমার অনুরোধ থাকবে, যারা এইগুলা ক্রিটিক্যাল প্রশ্নগুলো নিয়ে আসছেন তাদেরকে অনুরোধ থাকবে যে যদি আজকে দেখে থাকেন টেলিভিশনে এই এটিএনের পর্দায়, তাহলে ওনারা এই ফুটেজ দেখে নিজে নিজে লজ্জাবোধ করা উচিত এবং আমাদের জাতির ইতিহাসকে বিকৃত না করার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করব। এবং এনায়েত সাহেবকে আমার আবারও ধন্যবাদ। জি, টনি ভাই কিছু বলতে যাচ্ছেন বোধহয়। জি, সেটা হলো কমান্ডার চৌধুরী আমাকে একটা জিনিস স্মরণ করে দিয়েছেন। সেটি হলো এই যে আজকে অবশ্য এই পর্বেতে আমি মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছেন বাংলাদেশের জন্য এবং যারা যুদ্ধ করেছেন তার সবাইকে আমি সম্মান জানাচ্ছি। এবং তার সাথে সাথে কমান্ডার চৌধুরী যে বলেছেন বিদেশে অনেক লোক যাদের কোনো স্বার্থ ছিল না তারা সংগ্রাম করেছে, তারা গেছে এবং তারা এই যে ডকুমেন্ট বানিয়েছে। এর সাথে সাথে যদিও তারা যুদ্ধ করেছেন প্রত্যক্ষভাবে যুদ্ধক্ষেত্রে, তাদের সঙ্গে বহির্বিশ্বে যারা বাঙালিরা সংগ্রহ ছিলেন তাদের তুলনা হয় না, তাই না? কিন্তু তবুও তাদের কিন্তু অবদান, তাদের অবদানও আছে। সেই অবদানটা কিন্তু আমাদের স্মরণ করতে হবে, অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা হয়। বিভিন্ন সরকার তাদেরকে মূল্যায়ন করে। আসবো, আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। তার আগে আমি একটু কাজী এনায়েতুল্লাহ আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই যে নির্মাণ, প্রামাণ্যচিত্র নির্মাণ বা মুক্তিযুদ্ধ নিয়ে আপনার এই যে কাজটি, সেটির পেছনে কি কোনো পলিটিক্যাল অবজেক্টিভ রয়েছে? অ্যাকচুয়ালি আমরা সবসময় কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্স করি, আমি সেটা করলাম বাংলাদেশের জন্য। আচ্ছা, যদি বলেন যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো ধরনের দলীয়করণের কোনো উদ্দেশ্য, সেই সব আমার কিছু নেই। আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশের মানুষ স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে সমস্ত মৌলিক চাহিদাগুলো মেটানোর পাশাপাশি আমাদের দেশের প্রতিটা নাগরিকের অধিকার আছে এই বিশ্বে অন্যান্য উন্নত দেশের মতো নাগরিকদের মতো বসবাস করার। সেই সংগ্রামে আমরা কাজ করতে চাই। এই জন্য রাজনৈতিক দীক্ষার প্রয়োজন নেই, এই জন্য দরকার দেশকে ভালোবাসা, এর জন্য দরকার দেশের মানুষকে ভালোবাসা, এবং এর জন্য দরকার যারা আমাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন রাজনীতিতে আছেন তাদের আমাদের সঙ্গে কোঅপারেশন করা, তাদেরকে আমরা সাহায্য করতে পারি। আমি কোনো দলকে বলবো না, রাজনৈতিক দল আমাদের প্রয়োজন আছে, রাজনৈতিক কর্মী আমাদের প্রয়োজন আছে, রাজনৈতিক নেতৃত্ব আমাদের দরকার আছে, ওনারাই দেশ চালাবেন। কিন্তু আমি চাই, আমার ইচ্ছা সবার অনেকের মতো যারা আমরা দেশকে ভালোবাসি, আপনারা সেই রাজনীতি করুন যেটা মানুষের কল্যাণে ব্যবহার হয়। রাজনৈতিক আদর্শও দরকার আছে। জি, না সেটা তো আছে। আমি বিজ্ঞাপন বিরতিতে যাব, 30 সেকেন্ডস আমার সময় আছে, তার মধ্যে খুব কুইক একটা প্রশ্ন করে ফেলি। সেটা হচ্ছে যে খুব কঠিন প্রশ্ন, সেটা হলো যে যদি কখনো কোনো রাজনৈতিক দল পরবর্তী সময়ে ক্ষমতায় আসে এই সরকারের বাইরে, এবং তারা যদি মনে করে যে আপনার প্রামাণ্যচিত্রে যে রাজনৈতিক চরিত্রগুলো এসছে সেই চরিত্রগুলোর আশাটা ঐতিহাসিকভাবে ইতিহাস নিষ্ঠ নয় বা তাদের কাছে মনে হতে পারে সেগুলোকে বাতিল করে দেওয়া উচিত, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আপনার যেমন জন্মকে অস্বীকার করতে পারেন না, একটা দেশের জাতির জন্ম অস্বীকার করার নয়। আর এই যে প্রামাণ্য চিত্রটা আমরা তৈরি করি নাই, এগুলো ফুটেজ, এগুলো একটা প্রামাণ্য দলিল যারা তৈরি করেছেন বিদেশি সাংবাদিকরা, এবং এগুলো ওনাদের কার্যক্রম, সেটাকে আমরা সামঞ্জস্য করে সবার সামনে নিয়ে এসেছি। অনেক ধন্যবাদ। আসছি আবার বিজ্ঞাপন বিরতির পর আপনার কাছে কাজী এনায়েতুল্লাহ। প্রিয় দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার, আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ মুক্ত সংলাপ অনুষ্ঠানে। একটি পতাকার জন্ম, বাংলাদেশের যে অভ্যুদয় এবং সেই অভ্যুদয় নিয়ে নির্মিত একটি বিরল দুর্লভ প্রামাণ্যচিত্র নিয়ে আমরা কথা বলছিলাম, যেটি এটিএন বাংলার পর্দায় 8টার সময় আজকে দেখানো হয়েছে। 1 ঘন্টা 10 মিনিটের এই প্রামাণ্যচিত্র, যেটি অনেক খেটে খুঁটে নির্মাণ করেছেন আমাদের এই সহযোদ্ধা, নির্মাতা, প্রযোজক, ব্যবসায়ী জনাব কাজী এনায়েতুল্লাহ। আমরা বিজ্ঞাপন বিরতির আগে আপনার কথা শুনছিলাম এবং
রাজনৈতিক উদ্দেশ্য বিধেয় নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু একটা বিষয় বোধ করি আপনি স্বীকার করবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, চলচ্চিত্র হয়েছে, প্রামাণ্যচিত্র হয়েছে, এবং আমরা সবাই বোধ করি স্বীকার করি যে এই প্রামাণ্যচিত্রটি, এই উদ্যোগটি একেবারেই আলাদা। তো যেটি টনি হক বলছিলেন যে এই নির্মাতা বা যার সঙ্গে আপনি কথা বলেছেন, এই সাংবাদিককে তার যে যথাযথ সম্মান বা প্রাপ্য সম্মান, আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের ফ্রেন্ডস অফ বাংলাদেশ এই উদ্যোগের মাধ্যমে অনেক বিদেশি বন্ধুকে সম্মাননা জানানো হয়েছে, এবং আপনি বলছেন যে তাকেও সম্মাননা জানানোর বা যথাযথ সম্মান দেখানোর একটি উদ্যোগ রয়েছে বা পরবর্তী সময় কিছু কার্যক্রম রয়েছে। যদি একটু বলেন, কারণ আমরা চাই যে তার যথাযথ স্বীকৃতি বাংলাদেশ থেকে দেওয়া হোক। এই প্রসঙ্গে আমি অত্যন্ত মানে সম্মানের সঙ্গে স্মরণ করব তিনজন ব্যক্তি এই ছবিতে বিশেষভাবে তাদের ভূমিকা রেখেছেন, বিশেষভাবে কার্যক্রম করেছেন, এবং সব ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করেছি। উনি হচ্ছেন প্রকাশ রায়, পরিচালক। উনি হচ্ছেন জনাব এনামুল হক, যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি ওনার নৌ মুক্তিযোদ্ধা ছিলেন। আর আরিফ রানা, যিনি এই ছবির এই যে মিউজিক্যাল ইয়েতে ছিলেন, সুন্দর গান উনি লিখেছেন এই ছবির জন্য, মিস্টার আরিফ রানা। আমরা সবাই প্যারিসে থাকি অ্যাকচুয়ালি। ছবিটা মেইনলি ফ্রেঞ্চ ফুটেজ, ফ্রেঞ্চ বেসড। তো সবাই এর সঙ্গে অন্যান্য যারা ছিলেন সবাইকে আমরা স্মরণ করি, কারণ এটা একার কাজ না, সবাই মিলেই সেটা করতে হয়। সেই সঙ্গে যেটা বললাম সাংবাদিকের ব্যাপারটা, অ্যাকচুয়ালি উনি আশ্চর্য হয়েছেন যে এত যুদ্ধে উনি গিয়েছেন, এত যুদ্ধ উনি এই দেশে ইউরোপে দেখিয়েছেন, অনেক সময়, অনেক কাজে, অনেক ক্ষেত্রে, কিন্তু এইটুক একদিন আমাদের ইতিহাসে এরকম একটা সাক্ষী হয়ে উনি থাকবেন এবং সেটা উনি দেখতে পাবেন, ওনার সেই পাসপোর্টটা রেখে দেওয়ার কারণে আজকে এই মূল্য পাবে, এটা কোনোদিন উনি ভাবেননি অ্যাকচুয়ালি। যেটা আমরা আবিষ্কার করেছি যে ওনার সেই মূল্যবান সময়টা আমাদের দেশে কাটিয়েছিলেন আমাদের ইতিহাস তৈরি করার জন্য, এক ক্ষেত্রে বলা যায়। তো ওনাকে যে সম্মান করার প্রয়োজন, আমি মনে করি আমাদের কর্তৃপক্ষ সেই ব্যাপারে দৃষ্টি রাখবেন। আমাদের কৃতজ্ঞতাবোধ ওনাদের প্রতি, আর যারা ছিলেন ওনার সহকর্মী ছিলেন, যারা আজকে নেই, তাদের যে পরিবারবর্গ থাকতে পারে, তাদেরকেও সেই সম্মান দেখানো উচিত। কারণ এরা আমাদের মুক্তিযুদ্ধের যে সহায়ক ভূমিকা পালন করেছিলেন, সেই অনেক মুক্তিযোদ্ধার যে একটা আমাদের মুক্তিযুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছেন, আমাদের দেশকে স্বাধীন করেছেন, সেই স্বাধীন করার সংগ্রামে ওনাদের সক্রিয় ভূমিকা ছিল অনেক বেশি, অপরিসীম। তো এইসব প্রসঙ্গে আমি বলবো যে ওনারা এইসব অ্যাকচুয়ালি খুব একটা এসবের নিয়ে খুব একটা ভাবেন না। ওনাদের দায়িত্ব ওটা, ওনার প্রথম বক্তব্য ছিল আমি আমার দায়িত্ব পালন করেছি সাংবাদিক হিসেবে। আজকে উনি আমাদের ইতিহাসের একটা অংশ, কিন্তু ওই সময় উনি ওনার দায়িত্ব পালন করেছেন। অতএব ওনার যে সম্মানটা পাওয়া উচিত বা ওনাদের যে সম্মানটা পাওয়া উচিত, সেটা আমাদের ভেবে করা উচিত, আমাদেরকে সম্মানটা ওনাদের দেখানো উচিত। নিশ্চয়ই আমাদের দেশের কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করবেন, এবং আপনারা যারা আছেন আমাদের দেশের, আমাদের মুরব্বি যারা আছেন বা এখানে বিদেশে বা দেশে যারা আছেন, তারাও এইসব ব্যাপার লক্ষ্য রাখবেন। শুধু এই সাংবাদিক নয়, এরপরে অন্যান্য অনেক ব্যাপার থাকতে পারে যেটা আমরা এখন দ্বিতীয় পর্যায়ে কাজ করছি। যেমন আমরা এই সাংবাদিক এখন রিয়েলাইজেশন করবেন, ওনার পরিচালনায় আরেকটা ছবি করার কথা আমরা ভাবছি, যেটা হচ্ছে ইউরোপিয়ান কনসেপশন। যে সমস্ত ইউরোপ থেকে যে সাংবাদিক গিয়েছিলেন তাদের রিপোর্ট নিয়ে ওনার পরিকল্পনায়, ওনার পরিচালনায়, অ্যাকচুয়ালি প্রযোজনা আমি, উনি পরিচালনায়। আচ্ছা, সেই সঙ্গে আমরা দুইটা জিনিস যোগ করেছি সাংবাদিক ওনার আইডিয়ার সঙ্গে। আরেকটা জিনিস যোগ করেছি যে আপনারা জানেন যে 71-এ আমাদের নিউ ইয়র্কে একটা কনসার্ট হয়েছিল, কনসার্ট ফর বাংলাদেশ। এই কনসার্টটা আজকেও আমরা মনে করি, গান শুনি অনেক, জর্জ হ্যারিসন, বিটলস, এবং আপনার ওই আমাদের রবিশঙ্কর ছিলেন। তো এখন আমার একটা প্রস্তাব ছিল ওনাদের কাছে, একটা ফ্রেঞ্চ টিভি যেটা আমাদের সব প্রডিউস করতে পারে একসঙ্গে, একটা মিডিয়া পার্টনার হিসেবে আমরা এইভাবে কাজ করছি। এখন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরে এই 43 বছর পর আরেকটা কনসার্ট করা যারা ফ্রেঞ্চ পপুলার আর্টিস্ট নিয়ে, যারা ইন্টারন্যাশনালি নোন, পপুলার ইয়াং জেনারেশনের জন্য। আমরা জানি আমাদের দেশের জনসংখ্যার সিংহভাগ তরুণী, তাদের মধ্যে যে চেতনার দরকার, তাদের মধ্যে একটা আমাদের যে একটা স্বাধীনতার চেতনা ছিল, এখন এটা অনেকটা স্থিমিত, সেটা আবার পুনরুজ্জীবিত করার জন্য, সেই ইতিহাসকে নিয়ে আসার জন্য আমাদের ইউরোপিয়ান যে একটা প্রজেক্ট আছে ছবির আবার ডকুমেন্টারি করার ইউরোপিয়ান ইয়েতে, সেই সঙ্গে একটা কনসার্ট ঢাকায়, এই ব্যাপারে আমরা কাজ করছি। যদি সব ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আগামী জানুয়ারি মাসের সেকেন্ড বা থার্ড উইকে আমরা যাব ঢাকায় জন্য, একটা ডেলিগেশন, টিভি বা প্রডিউসার জেনে কেউ দায়িত্বে থাকবেন এইসব আয়োজন করার জন্য। যদি সম্ভব হয় আমাদের সরকার বা আমাদের কর্তৃপক্ষ বা দেশের জনগণের স্বার্থে যদি আমরা সেটা করতে পারি,
আমি মনে করি আমাদের সেই নিউ ইয়র্ক কনসার্টের পরে হবে ঢাকা কনসার্ট, জাস্ট টু রিভাইভ আওয়ার হোপ, আওয়ার অল হোয়াট উই হ্যাড বিন লুকিং ফর। যে আমাদের একটা জাতীয় স্পিরিট যেটা আজকে আমাদের ইয়াংদের মধ্যে অনেকটা স্থিমিত, কারণ তাদের ইতিহাসটা অনেকটা জানা নেই, এবং যেটুকু জানেন ওনারা সেটুকু বিভ্রান্তের মধ্যে আছেন। কারণ অনেক ধরনের রাজনৈতিক সামাজিক প্রক্রিয়া আজকে আমাদের এই তরুণ সমাজের মধ্যে হয়তো অতটুকু প্রভাব বিস্তার করছে, কিন্তু তাদের সেটা অতটুকু জানা নেই, সেইটুকু সচেতন করা। আপনি এবং আমি ছাড়া এই প্যানেলে বাকি যে তিনজন আছেন, বোধ করি আপনার এই স্বপ্নগুলো প্রত্যেকের হৃদয় জগৎকে ছুঁয়ে যাচ্ছে। এবং আমার খুব জানতে ইচ্ছে করে, যখন বারবার বলা হয় যে 43 বছর আগের পুরনো বিষয় এত কিছু থাকতে এগুলো নিয়ে আমরা বারবার কেন কথা বলছি, যখন এই বিষয়গুলোকেই বারবার সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা আমরা বিভিন্ন সময় দেখেছি, তখন আপনি 43 বছর আগে আবার ফিরে গেলেন। আপনি তো এটি না করে আরেকটা লাল টিপ নির্মাণ করলে ব্যবসায়িকভাবে আরো অনেক বেটার অবস্থায় থাকতে পারতেন, কেন আপনি এটি করলেন? অ্যাকচুয়ালি আমি ব্যবসায়ী, আপনি হয়তো আগে উল্লেখ করেছেন, ব্যবসা করি ইউরোপে। আল্লাহ তাআলার অশেষ কৃপায় এই সুযোগটা আমার হয়েছে, পরিশ্রম করার মাধ্যমে ব্যবসা করছি। ব্যবসা করার পরিপ্রেক্ষিতেই এই আর্থিক সঙ্গতির মাধ্যমে এইসব কাজ করা যাচ্ছে। আমি বলবো যে এটা আমি সৌভাগ্যবান এইসব ব্যাপারে, এইসব উদ্যোগ নেওয়ার যে একটা পিছনে যেটুকু দরকার সেটুকু মানে ব্যবস্থা করার জন্য। তো যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওনারা আমাদের মুরব্বী, ওনারা আমাদের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ করে এনে দিয়েছেন, আমরা সেই সংগ্রামকে অব্যাহত রেখেছি। আমি বলবো আজকে আমরা যারা প্রবাসে আছি বা দেশে আছি, বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে আছি, আমাদের সংগ্রাম আরেকটা, আমাদের যুদ্ধ আরেকটা। আমাদের যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। এই অর্থনৈতিক যুদ্ধটা যে আছে সেটাকে আমাদের জয়ী হতে হবে। কেন? আমাদের দেশের মানুষ যেভাবে একদিন একটা বিশ্বাসের ভিত্তিতে দেশকে স্বাধীন করেছিলেন, দেশের জন্য শহীদ হয়েছিলেন, তাদের সেই বিশ্বাসটাকে কার্যকরী করার জন্য, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের অর্থনৈতিক মুক্তি দরকার। এই অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের তরুণ সমাজে এগিয়ে আসা দরকার, এবং তারা তখন এগিয়ে আসবেন যখন তারা সেন্সিটিভ হবেন আমাদের এই মুক্তি সংগ্রামের ইতিহাস সব ব্যাপারে। যারা একদিন আমাদের দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন, আজকে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার সময় এসছে। এই জন্য 43 বা 44 বা 50 বছর কোনো ইম্পর্টেন্ট না, এই জিনিসটা বাস্তবায়ন করা ইম্পর্টেন্ট। সেটার জন্য হয়তো সময় লাগবে, হয়তো আমাদের আরেকটা জেনারেশন স্যাক্রিফাইস করার দরকার আছে, কিন্তু আমাদের সেই প্রস্তুতি পর্ব বা সেগুলো আমাদের ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন। বাদশা ভাই বললেন ওনারা যুদ্ধ করেছে আমাদের সঙ্গে, আমার 3 বড় ভাই যুদ্ধ করেছেন, আমরা সেই যুদ্ধ অব্যাহত রেখেছি, এবং পরবর্তী পর্যায়ে সেই যুদ্ধকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য, আমাদের সেই অর্থনৈতিক যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমাদের যে নিউ ইয়াং জেনারেশন আছেন তাদেরকে প্রস্তুত হওয়া দরকার, তাদেরকে প্রস্তুত করা দরকার। আমি একটু অভিনব বাদশা আপনার কাছে আসতে চাই। জি, আমি আসবো। একটা বিষয় হচ্ছে যে এরকম একটি ঘটনা, মানে 9 মাসে যা কিছু হয়েছে বাংলাদেশে, এরকম কোনো ঘটনা ইউরোপের কোনো সভ্য দেশে যদি হতো, এই গৌরব গাথা নিয়ে রীতিমতো প্রতিদিন প্রতি মুহূর্তে সেলিব্রেট করা হতো। কিন্তু আমরা এই চেতনা থেকে সরে এসে এক ধরনের বস্তুগত প্রাপ্তির আশায় বোধ করি আমরা এই আদর্শিক প্রাপ্তিটিকে দূরে সরিয়ে রাখতে চাই। কিন্তু তারপরেও, অনেক হতাশার পরেও, যখন একজন কাজী এনায়েতুল্লাহ এরকম একটা কিছু আপনাদের সামনে জীবদ্দশায় দাঁড় করান, আপনারা দেখে যেতে পারেন, কেমন লাগে বাদশা ভাই যদি একটু বলেন? এটা আশার সঞ্চার হয় যে আজকে যে বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন। আমি ভাইয়ের সাথে একটা একটা সূত্র তথ্য যোগ দিতে চাচ্ছি। অর্থনৈতিক মুক্তির সাথে বঙ্গবন্ধু দেখতে চেয়েছিলেন একটা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা করা। কিন্তু বঙ্গবন্ধু সেই স্বপ্ন এখন আমি খুঁজে পাচ্ছি না। হয়তো অর্থনৈতিক মুক্তি এসছে কিছুটা, কিন্তু বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল কৃষক, শ্রমিক, সর্বহারা মানুষের সাথে যে যোগ দিয়ে একটা সামাজিক যে অধিকার, সেই অধিকারটা আসেনি। এবং আপনার নিশ্চয় মনে আছেন বঙ্গবন্ধু বলেছিলেন যে পৃথিবীতে 2টি শ্রেণী রয়েছে, একটা হলো শোষক, একটা হলো শাসিত। আমি সবসময় শাসিতের সাথে আছি, শোষকদের বিরুদ্ধে। কিন্তু আজকে দেখেন যে রাজনৈতিক যে প্রজ্ঞা চলছে, ইতিহাসকে যে ইতিহাসের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, অর্বাচীন, যে লেখাপড়া জানে না, তারা ইতিহাস জানে না, এবং তারাই এই ইতিহাসকে বদলানোর চেষ্টা করছে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আপনারা যেটা করছেন এটা সেই তাদের যে প্রচারণা, এই স্বাধীন বাংলার বিরুদ্ধে যে প্রচারণা চলছে, আপনাদের এই যে উদ্যোগটা, এটা প্রতিহত করছে। এবং আমি চাই বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাস্তবায়িত হোক,
আমার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। অর্থনৈতিক মুক্তি এসছে কিছুটা, কিন্তু আরও মুক্তি দরকার। আমি চাই বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে একটা সমাজ ব্যবস্থা। জি, ধন্যবাদ। আমি জনাব টনি হক একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটি আহবাব সাহেব বলছিলেন যে মুক্তিযুদ্ধ তো এরকম না যে একটা এলিট ক্লাস তারা অর্গানাইজ করেছে এবং মুক্তিযুদ্ধের একটা সফল পরিসমাপ্তি এসছে। এখানে সাধারণ মানুষের যে অংশগ্রহণ, আমরা যাদেরকে প্রান্তিক মানুষ বলি, পেরিফেরির মানুষ, তাদের কন্ট্রিবিউশনটাকে আমাদের প্রথাগত যে ইতিহাস চর্চা বারবারই অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে। কিন্তু আমরা কিন্তু এই প্রামাণ্য চিত্রটিতে দেখেছি যে সাধারণ মানুষের কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তো এই ধরনের প্রামাণ্য চিত্র বা এই প্রামাণ্য চিত্রটিকে আপনার মনে হয় যে ওই যে ইতিহাসের যে অপ্রাপ্তি রয়েছে সেটিকে কিছুটা হলে লাঘব করতে পারবে? প্রতিটি যুদ্ধের ইতিহাসে দেখবে তুমি, প্রতিটি যুদ্ধের পরিপ্রেক্ষিতে অনেক আনসাং হিরোজ অ্যান্ড হিরোইনস থেকে যায়, তাদেরকে খুঁজে পায় না। তারা ওই তাদেরকে অস্তিত্ব পর্যন্ত অনেকে স্বীকার করে না। যেটা তুমি বললে যে এলিট সম্প্রদায়, যারা লিডার, যারা করেছে, তাদের কথাই সবসময় আসে। আজকে এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে ওই জিনিসটা এসছে। সাধারণ ইয়াং ছেলেপেলেরা, তারপর অন্যান্য মানুষ, মেয়েরা কিভাবে স্বাধীনতার পেছনে তাদের যে একটা অবদান, সেটা অত্যন্ত সক্রিয়ভাবে, সজীবভাবে, জীবন্তভাবে সেটা উপস্থাপিত হয়েছে। একটি কথা যেটা তুমি বলছিলে তাকে, এই যে প্রামাণ্যচিত্র যে করেছে সে, এর পিছনে অনেক রকমের ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট আছে। এবং এখনই শুনলাম, এটা আমি আগে জানতাম না, যে আর একটা প্রামাণ্যচিত্র করার জন্য সে তার প্রচেষ্টা অলরেডি শুরু করেছে এবং তার জন্যেও সে অনেক রকম ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট করবে। এতে প্রমাণিত হয়, যদিও সে কিন্তু অনেকক্ষণ আগে বলেছে, মনে আছে কিনা জানি না, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার জীবনের কি আক্ষেপ, তো বলে একটি আক্ষেপ যে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, তখন আমার মাত্র 11 বছর বয়স ছিল। তো সেটাই সে কম্পেনসেট করার জন্যে, কারণ দেশের প্রতি তার মায়া মমতা, তার ভালোবাসা এত প্রকট, সেই দেশপ্রেমিকতাকে করার জন্যে, বহিঃপ্রকাশ করার জন্যে সে আজকে যেটা করেছে সেটা হলো তার সত্যিকারের দেশপ্রেমিকতা, দেশের প্রতি ভালোবাসার একটা পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। আমি যেটা মনে করি সেটা হলো যে এই যে উদ্যোগ যে নিয়েছে, এই উদ্যোগ অনাগত তাহলে আরও থাকুক, অফুরন্তভাবে অব্যাহত থাকুক, এবং যতখানি সাহায্য আমাদের দ্বারা সম্ভব এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সেই সাহায্য আমরা করব। এবং একথা সত্যি যে এই ধরনের যদি প্রচেষ্টা চালানো হয়, বিদেশের যে জার্নালিস্টরা যারা করেছেন, এখন আমার মনে আছে যে প্রথম সারা পৃথিবীতে যে কাঁপিয়ে দিয়েছিল একটা সানডে টাইমসের আর্টিকেল, সেটা কিন্তু বিদেশি, অ্যান্টনি মাস্কারহান্স, জেনোসাইড ইন বাংলাদেশ, জেনোসাইড ইন বাংলাদেশ। হ্যাঁ, তো এই যে একটা দিল অ্যান্টনি মাস্কারহান্স, এটা তো অন্য কোনো, এরা বিদেশি এবং সে অ্যাকচুয়ালি বেসিক্যালি তো পাকিস্তানি। তো এই যে সাহস দেখিয়েছে তারা, এদেরকে নিউজ এটার ছিল আপনার পাকিস্তানের নিউজ ছিল। কিন্তু এমন কথা হলো যে এরা যেটা করেছে, এরা দায়িত্ব, এনাদ বললো যেটা, তো এরা মনে করে এদের দায়িত্ব তারা পালন করেছে, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে ওদের প্রতি। হ্যাঁ, তাদেরকে রিকগনিশন করা, তাদেরকে মূল্যায়ন করা, স্টেট লেভেলে তাদের করা উচিত, যেটা এনায়েত অলরেডি শুরু করেছে। আমি সে কারণেই আমি মনে করি যে এই যে প্রামাণ্যচিত্রের মাধ্যমে আমরা বিদেশি যে জার্নালিস্ট আছে তাদের দৃষ্টিতে আমরা দেখব যে তারা 71 সালের যে আন্দোলন হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, তার ব্যাপারে তাদের কি আর কি মতামত, এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। একটা জিনিস আমি এই ফিল্মে দেখলাম যেটা অনেকে বলে না, এই আন্দ্রে মাল্লোর সাথে যে মিসেস গান্ধীর যে মিটিংটা, এটা রেয়ার ফুটেজ এবং এটার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যারা প্রপাগান্ডা করে ভারতের বিরুদ্ধে, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, তাদের মুখে কালি পড়বে যে না, শুধু তাই না, আমাদের মুক্তিযুদ্ধে যে তারা ভারতীয়বাসীরা যে সাহায্য করেছিল, আন্দ্রে মাল্লো তার প্রমাণ। সে প্রশংসা করেছে ইন্দিরা গান্ধীর। ইন্দিরা গান্ধী ছুটে বেরিয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্যে এবং 20,000 সৈন্য জীবন দিয়েছে। এটা আমরা অকৃতজ্ঞ, এমন অকৃতজ্ঞ স্বীকার করি না, বলিও না। এটা আপনার এই ফুটেজটা
ঐতিহাসিক দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পালন করেছে। জি, আমি একটু আহ্বাব চৌধুরী আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গে টনি হক কথা বলছিলেন এবং কাজী এনায়েতুল্লাহ বলছিলেন যে এই যে বিদেশি যারা সাংবাদিক রয়েছেন তাদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধটা কীরকম সেটি নিয়ে নতুন একটা উদ্যোগ হতে যাচ্ছে। আবার আরেকটি কথা বলেছেন যেটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটি হচ্ছে যে কনসার্ট ফর বাংলাদেশের মতো যারা ফ্রেঞ্চ সেলিব্রিটি আর্টিস্ট রয়েছেন, সিঙ্গার রয়েছেন, মিউজিশিয়ান রয়েছেন, তাদেরকে নিয়ে একটি কনসার্ট করে আবার উজ্জীবিত করা, মুক্তিযুদ্ধের চেতনাকে আবার নতুনভাবে নতুন প্রকাশে বলা যায় যে প্রজেক্ট করা। তরুণ প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেটির মধ্যে যে দূরত্বটা হয়ে গেছে ইতিমধ্যে আমরা সবাই অনুভব করছি। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের উদ্যোগ সেটিকে কিছুটা হলেও গ্যাপটাকে রিডিউস করতে পারবে বা কমিয়ে আনতে পারবে? সুন্দর প্রশ্ন। কাজী এনায়েত সাহেব ব্যবসায়ী এবং উনি আফসোস করতেছিলেন বারবার যে আমার বয়স কম ছিল, আমাদের যখন ওই 1 ইয়ারে ছিলাম না তখন উনি বারবার কি করতেছিলেন যে ওনার বয়স কম ছিল তাই উনি মুক্তিযুদ্ধে যেতে পারেননি। তারপরে উনি খুব আফসোস করতেছিলেন। কিন্তু আমি বলবো যে উনি এমন কাজগুলো শুরু করেছেন যেটা আমরা তখনকার 7 কোটি মানুষ ছিলাম যখন আমরা মুক্তিযুদ্ধ হয়, সেই 7 কোটি থেকে মুক্তিযুদ্ধ আবার সবাই আমাদের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়। সেই মুক্তিযুদ্ধের যুদ্ধ করে আমরা যা করেছিলাম, বর্তমানে যা শুরু হয়েছে বাংলাদেশে, কাজী এনায়েত সেই বর্তমানে অনেকে কিন্তু বলেন যে আরেকটা মুক্তিযুদ্ধের দরকার বাংলাদেশে, ওনারা কিন্তু না বুঝে বলেন ওইটা সশস্ত্র মুক্তিযুদ্ধের দরকার নাই। যেটা কাজী এনায়েত শুরু করছেন, এমনি হলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হয়ে যাবেন। এই সময় এই যে ফুটেজটা করছেন, এইটাকে যদি ফলো করা যায়, ভালোভাবে যদি দেখা যায়, আর এই যে বর্তমানে যা শুরু হয়েছে, বিশ্বাস করেন রাত্রে ঘুম হয় না যে আজকে আমাদের রাত শুনি যে এই পার্টি এইটা বলছে, ওই পার্টি এইটা বলছে। কিন্তু উনি এমন কাজ, উনি রাজনীতি করেন না, উনি ভুল বলছেন। উনি রাজনীতি করেন কি, উনি রাজনীতি শিখান। আমরা রাজনীতি করি একটা পার্টিকুলার দলের জন্য, পার্টিকুলার ব্যক্তির জন্য, আর উনি রাজনীতি করতেন বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য। বাংলাদেশের মানুষ ভুলে যাচ্ছিল যে ইতিহাস, ওনার যে ফুটেজটা দেখলে তাই ইতিহাস স্মরণ হয়ে যায় এবং বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম উনাকে জাতির জনক না বলে ফেলে, এইটি আমার সন্দেহ, যদি উনি যা পরিকল্পনা নিচ্ছে। আমি ওনাকে বাস করার জন্য বলছি, জাতির জনক বলবে না, জনক বলবে না, আমি তো বলছি জাতির জনক তো বলতে পারে না, জাতির জনক হয়ে গেছে, আরেক তো বলার চেষ্টা হচ্ছে। ভাই আপনি অস্বীকার করেন কেন? ওটা থাকবে না, না ওইটা থাকুক না, এই সমস্ত দলিলপত্র যা আছে এটা থাকবে না। আমি একটা বিতর্ক আনছেন এইটা। আর দেখেন আমরা বাঙালি জাতি কতটুকু, আপনি বলছেন যে ফ্রান্সের সাংবাদিক, বহির্বিশ্বের অনেক সাংবাদিক আমাদের স্বাধীনতা যুদ্ধে জড়িত, ওদেরকে খুঁজে আমরা বাইর করতে যাচ্ছি না। এবং ওদেরকে আমরা, যেমন বাদশাহ ভাই বারবার বলতেছিলেন যে ইন্ডিয়ার 20,000 সৈন্য জীবন দিয়েছে, ইন্দিরা গান্ধী এই করছে, এটা তো সবাই জানে। তারপরও দেখেন আমরা কত বড়, আমরা কি বলে ভাষায় একটা নিমক হারাম জাতি। আমরা বলি না যে ওরা বলে যে ওদের স্বার্থ ছিল। আরে বাবা, স্বার্থ তো থাকবেই। মা ছেলেকে দুধ খাওয়ায় না বিনা স্বার্থে, যে ও বড় হয়ে আমাকে পালবে। কিন্তু সাথে সাথে যদি একটা মুহূর্তের জন্য চিন্তা করো যে 71-এ যদি ওরা বলতো যে বর্ডার ক্লোজ, তখন টিক্কা খান বলছিল যে পূর্ব পাকিস্তান কা মাটি চাইয়ে, মানে সবাইকে মেরে শুধু মাটির। ধন্যবাদ জনাব চৌধুরী। আমরা অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে চলে এসেছি। কাজী এনায়েতুল্লাহ, আপনার এই চলচ্চিত্র নিয়ে আমরা অনেক কথাই শুনলাম। আপনি যদি আপনার এই চলচ্চিত্র নিয়ে আমাদের যারা দর্শক রয়েছেন যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে বলার প্রথম পর্যায়ে আমি বলবো যে ছবিটা অ্যাকচুয়ালি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায়ে যেভাবে এই বহির্বিশ্বে জনমত সৃষ্টি হয়েছিল, যেইভাবে এই দেশের সাংবাদিকরা, ইউরোপিয়ান সাংবাদিকরা বা অক্সিডেন্টাল সাংবাদিকরা একদিন বাংলাদেশে গিয়েছিলেন, তারা আমাদের জন্য এই মূল্যবান ফুটেজ নিয়ে এসেছিলেন এবং আমাদের জন্য এখানে জনমত সৃষ্টি করেছিলেন। সেই ধরনের জনমত সৃষ্টি করার জন্য আরও অনেক লোক
অনেক আমাদের বন্ধু এই প্রবাসে বা বিদেশে আছেন, দেশি বিদেশে অনেক বন্ধু আছেন, তাদের সাহায্য সহযোগিতা এখনও আমাদের জন্য অব্যাহত আছে। আমরা যেন আজকে এই ছবি দেখার পর অনুভব করি আমাদের দেশপ্রেমের ব্যাপারে, আমরা যেন অনুভব করি আমাদের দায়িত্বের ব্যাপারে, আমরা যেন অনুভব করি একদিন যারা আমার দেশ স্বাধীন করেছিলেন, হাজার হাজার মানুষ, হাজার হাজার মুক্তিযোদ্ধা ঝাঁপিয়ে পড়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন এবং অনেক লোক নানা দুর্দশায় ভারতে আশ্রয় নিয়েছিলেন। আজকে তাদের জন্য আমাদের ভাববার প্রয়োজন আছে। আমরা এই ছবি দেখার পর যেন অনুভব করতে পারি যে আমরা কিভাবে আমাদের দেশকে স্বাধীন করেছিলাম, আমাদের পূর্ববর্তী জেনারেশন কিভাবে আজকে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজকে সেই যুদ্ধের একটা অংশ হিসেবে আমরা আমাদের প্রচুর অভিজ্ঞতা, প্রচুর পরিশ্রমের ভিত্তিতে যারা প্রবাসে আছে, বিশেষত আমি প্রবাসীদের জন্য বলবো, আমরা বুঝি আমার দেশের জন্য কি হওয়া দরকার, আমরা বুঝি আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কি পরিবর্তন দরকার, আমরা বুঝি আমার দেশের পরবর্তী জেনারেশন কি আশা করে, তার জন্য আমরা কাজ করব। তার জন্য আমাদের যে বিদেশি বন্ধুবান্ধব আছে তাদেরকে সক্রিয়ভাবে কাজে লাগাবো এবং ইতিহাসকে যেন আরও তুলে ধরতে পারি। ইতিহাসের যেখানে যে অবস্থায় যা লুকিয়ে আছে তা যেন আরও বের করে আমরা যে দেশ বা জাতির সামনে আবারও দেখাতে পারি যে একদিন আমাদের দেশে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়েছিল, 9 মাস পর আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছিল, 30 লক্ষ লোক জীবন দিয়েছিল, সেগুলো স্মরণ করে কালকের যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হয়েছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হয়তো আবেগপ্রবণ হয়ে এত বড় কাজকে স্বীকৃতি জানাতে গিয়ে অনেক বিশেষণে বিশেষায়িত করেছি বা করতেই পারি কাজী এনায়েতুল্লাহকে। তবে তার ভাষ্য অনুযায়ী তার নিজস্ব যে বিশ্লেষণ সেটি হচ্ছে যে একেবারে নিরেট দায়বদ্ধতা থেকে, জাতির প্রতি, দেশের প্রতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এই কাজটি করছেন এবং যতদিন বেঁচে আছেন এই ধরনের কাজ তিনি করে যাবেন। তার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মুক্তিযুদ্ধের এই চেতনা সবার মাঝে ছড়িয়ে যাক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।